স্বাগত জানাচ্ছি। গণভবন প্রান্তে উপস্থিত আছেন জাতির পিতার সুযোগ্য জ্যেষ্ঠ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা সংযুক্ত হয়েছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটালিয়া ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে। আমরা যুক্ত হয়েছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজ বাড়ি গ্রামে। আমাদের সাথে যুক্ত আছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরিতলি গ্রাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা গ্রামের সাধারণ জনগণ। এছাড়া আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশের সকল উপজেলার সাথে আমরা টেরেস্টেরিয়াল সংযুক্তির মাধ্যমে যুক্ত আছি। সারা দেশব্যাপী আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের সকল প্রান্তে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মচারী এবং আজকের এই শুভ উদ্যোগের সাথে জড়িত উপকারভোগীগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে যুক্ত 4টি গ্রামের যে স্থানে আপনার দেয়া বাড়িসমূহ নির্মাণ করা হয়েছে, ঠিক সেখানেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা আজ সরাসরি যুক্ত হয়েছি। অর্থাৎ উপকারভোগীদের বাড়ির আঙিনাতেই আজকে আমরা এই ভিডিও কনফারেন্সিং এর আয়োজন করেছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্টের কাল রাতে ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার মহিয়সী বেগম, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানদের। স্মরণ করছি জাতীয় 4 নেতা এবং 71-এর সকল বীর শহীদদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘোষণা দিয়েছেন মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। দেশের ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় মানুষদের পুনর্বাসনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম গ্রহণ করেছিলেন গৃহ নির্মাণ কর্মসূচি। গুচ্ছগ্রাম গৃহহীনদের ঘর দেওয়ার লক্ষ্যে আপনার নির্দেশে 8,85,622টি ভূমিহীন গৃহহীনদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আজ এই আনন্দক্ষণে আমরা 66,189টি পরিবারকে পরিবার প্রতি 2% খাস জমি বন্দোবস্ত সহ 2 কক্ষ বিশিষ্ট বাড়ি হস্তান্তর করব এবং আপনি এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তাছাড়া 3,715 পরিবারকে ব্যারাক হাউস নির্মাণ করে পুনর্বাসন করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে আপনার নির্দেশে আরো 1 লক্ষ গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মহতী উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন যেভাবে সকলকে সম্পৃক্ত করে নির্মাণ কাজ করেছে তা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ঠিকাদার নিয়োগ না করে উপজেলা প্রশাসন নিজেরাই মালামাল ক্রয় এবং নির্মাণ কাজে সম্পৃক্ত হয়ে এই 66,189টি বাড়ি নির্মাণ করে অনন্য নজির স্থাপন করেছেন। এ কাজে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় সরকারের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় উৎসব মুখর অংশগ্রহণ আমরা প্রত্যক্ষ করেছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য, উপজেলা প্রশাসন মাত্র 3 মাসে খাস জমি উদ্ধার করে 66,189টি বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছে। আমরা আশা করছি আশাবাদী পর্যায়ক্রমে সরকারি খাস জমি পুনরুদ্ধার করে নির্ধারিত সময়ের মধ্যে সকল ভূমিহীন এবং গৃহহীনকে জমি এবং গৃহ প্রদান সম্ভব হবে। আমি এই পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং
গৃহপ্রদান কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র দেখানোর জন্য অনুরোধ করছি। হাজার বছরের বাঙালির ইতিহাসে জড়িয়ে আছে বন্যা, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, সাথে মানবসৃষ্ট অন্যায় ও শোষণ। প্রাকৃতিক দুর্যোগে বিলীন হলেও বাঙালি আবারও সেখানে নতুন স্বপ্ন, নতুন বসতি করার লড়াই করেছে সব সময়। এই লড়াইয়ে অনন্য মাত্রা যোগ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি মানুষকে তিনি স্বপ্ন দেখালেন, সাহস যোগালেন মাথা উঁচু করে বেঁচে থাকার, ঐক্যবদ্ধ করলেন অধিকার আদায়ে, স্বাধিকার ও স্বাধীনতা অর্জনের লড়াই করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করলেন লাল সবুজের পতাকা। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ করার নানাবিধ কর্মসূচি নিয়েছিলেন বঙ্গবন্ধু, যার অন্যতম ছিল জনগণের টেকসই বাসস্থান। 1972-এর ফেব্রুয়ারিতে নোয়াখালী সফরে গিয়ে আশ্রয়হীনদের প্রথম পুনর্বাসনের উদ্যোগ নেন তিনি। লাল সবুজের পতাকা যে উত্তাল শক্তি সৃষ্টি করেছিল, 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যা করে সেই অর্জনকে ধূসর লালে রূপান্তরের সকল প্রচেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধী শক্তি, যার ফলে ছিন্নমূল মানুষের বাসস্থানের আশা পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। 1981 সালে দেশে ফিরে পিতার মতোই সারা দেশ চষে বেরিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিজ চোখে দেখেছেন মানুষের দুঃখ দুর্দশা। 1996 সালে প্রথম সরকার গঠনের পর পিতার অসম্পূর্ণ কাজ শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1997-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পুনর্বাসনে সরকারি অর্থায়নে পরম মমতায় শুরু করেন এই আশ্রয়ন প্রকল্প। 2001-এর পর রাজনীতির নানা ঘটনায় ব্যাহত হয় বাংলাদেশের অগ্রযাত্রা। 2009 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় দ্বিতীয় দফা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান বঙ্গবন্ধু কন্যা। সরকারের ধারাবাহিকতা থাকায় পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীকে এবার মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত এক দশকে শেখ হাসিনার হাত ধরে অদম্য অগ্রযাত্রা বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা কালেও চাঙ্গা আমাদের অর্থনীতি। উন্নয়ন আর পরিবর্তনের সেই ছোঁয়া কেবল শহর নয়, এখন সবখানে। ফলে ঘুচে যাচ্ছে শহর গ্রাম বৈষম্য। আকাশ ছোঁয়া স্বপ্নচারী জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার কন্যা ভূমিহীন গৃহহীন সবার জন্য বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন। যার যার এলাকা, সে এলাকা আশেপাশে দেখেন না কোন মানুষটা দেশ দিয়ে আছে, কোন মানুষটা গৃহ হারা, কোন মানুষটা কষ্ট আছে, খবর পেলে অবশ্যই তাদেরকে আমি ঘর করে দেবো। সরকারি উদ্যোগ দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এই নজির পৃথিবীর বুকে অনন্য। অসাধারণ এই ভাবনা ও তা বাস্তবায়নের প্রত্যয় দেখাতে পারেন বিশ্বের বুকে কেবলমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাকে ক্লান্ত হলে চলবে না, ঘুমালে চলবে না, আমার অবশ্য লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। এর আগে কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য পৃথিবীর সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর 1997 সালে চালু আশ্রয়ন প্রকল্পে 2020 সাল পর্যন্ত 3,20,052টি পরিবারকে পুনর্বাসন করেছেন তিনি। পাশাপাশি তাদের দেয়া হয়েছে কর্মমুখী প্রশিক্ষণ, ফলে সেসব মানুষ এখন স্বাবলম্বী। মুজিব বর্ষের উপহার হিসেবে বাড়ি পাচ্ছেন 64 জেলার 492টি উপজেলার প্রায় 9 লাখ গৃহহীন ভূমিহীন পরিবার। প্রথম পর্যায়ে 66,189 পরিবার পেলেন একক বাড়ি, আর 743টি ব্যারাকে পুনর্বাসন করা হল আরো 3,715 পরিবারকে। এই প্রকল্পে অগ্রাধিকার পেয়েছেন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী এবং প্রতিবন্ধী মানুষ। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ও নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পিছিয়ে পড়া লাখো মানুষের জীবন বদলে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প।
এটি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করেছেন সরকারের মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঠিকাদার নিয়োগ ছাড়াই সারা দেশে বিশাল এ প্রকল্প বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে এই জমি ও বাড়ির মালিক এই সব পরিবার তাদের কবুলিয়ত দলিল ও নামজারি সহ 2% করে খাস জমি হস্তান্তর করেছে সরকার। সেখানে আছে 2 রুমের বাড়ি, সাথে বারান্দা, রান্নাঘর, টয়লেট সহ নাগরিক সুবিধা। এরই মধ্যে সেখানে পৌঁছেছে বিদ্যুৎ, আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। প্রতিটি পরিবার পেয়েছেন সরকারের গৃহ প্রদান সনদ। আল্লাহকে মাথা বুঝে নিয়ে ভাই শেখাচ্ছে না দেখতে এত সুন্দর ভারী বাচ্চাদেরকে তো কাজে লাগাবো, লেখাপড়া শিখাবো। একসাথে একদিনে 66,000-এর বেশি পরিবারকে জমি সহ বাড়ি দেওয়ার ঘটনা পৃথিবীতে এটিই প্রথম। বঙ্গবন্ধু কন্যার কাছে তাই কেবল এসব মানুষই নন, কৃতজ্ঞ পুরো জাতি। সেমি পাকা এইসব ঘর কেবল আবাসন নয়, এক একটি পরিবারের স্বপ্ন পূরণের গল্প যেন। এই বাড়ি কেবল তাদের ঠিকানা নয়, আত্মমর্যাদা আর সম্মানেরও প্রতীক। আমাদেরকে জায়গা দিয়েছেন এবং ঘর তৈরি করে দিয়েছেন, এটা আমরা খুব উৎসাহিত। পাকা ঘর, পাকা লেট্রিন আমরা এগুলো জীবনে দেখিনি। অনেক খুশি, মানে এক রূপে আল্লাহ, মানে আমার অন্তরে কেন আমি তো কতটা খুশি হয়েছি। যে ঘর সরকার দিল্লি গরিবে খুবই যথেষ্ট শান্তি। চলতি বছরেই বাকি সব মানুষের বাসস্থান নিশ্চিত করার পরিকল্পনা প্রধানমন্ত্রী। আর তাহলে অবাক বিস্ময় দেখবে বিশ্ব, মুজিবের বাংলায় কেউই নেই অবহেলায়। তবে শেখ হাসিনা গড় দিছে আমি জীবন বিস্ময় ভরা চোখে সারা পৃথিবী দেখছে, পৃথিবীর বুকে জেগে উঠছে এক নতুন বদ্বীপ বাংলাদেশ। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সূচনা বক্তব্য প্রদান এবং ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ এবং যারা গৃহহীন, ভূমিহীন আমাদের ভাই বোনেরা আজকে ঘর পেতে যাচ্ছেন, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করছি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে পদার্পণ করেছি। দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধ বিজয়ের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আর এই স্বাধীনতা এনে দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি জাতীয় চার নেতা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, এবং স্মরণ করছি 15ই আগস্ট আমার পরিবারের যে সদস্যরা ঘাতকের নির্মম বুলেট আঘাতে শাহাদাত বরণ করেছেন। আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ সহ আমার পরিবারের সকল সদস্যদের প্রতি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন এবং 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ আমাদের যে নেতা কর্মীরা জীবন দিয়েছে, তাদেরকেও আমি স্মরণ করি। আজকে সত্যি আমার জন্য একটা আনন্দের দিন, কারণ এদেশের যারা সব থেকে বঞ্চিত মানুষ, যাদের কোনো ঠিকানা ছিল না, ঘর বাড়ি নেই, আজকে তাদেরকে অন্তত একটা ঠিকানা, মাথা গোঁজার একটা ঠাঁই করে দিতে পারছি। তার কারণ এদেশের মানুষের জন্যই কিন্তু আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি কিন্তু আমাদের কথা কখনো চিন্তা করেননি, চিন্তা করেছেন বাংলার মানুষের কথা, যে মানুষগুলি
ক্ষুধার অন্ন জোগাতে পারতো না, একবেলা খেতে পারতো না, যাদের থাকার ঘর ছিল না, রোগী চিকিৎসা পেত না, ধুকে ধুকে যাদের মরতে হতো, তিনি ছোটবেলা থেকে তাদের দেখেছেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কখনো নিজের জন্য তার কিছু তাকার নাই, নিজের কি পেলেন না পেলেন সেটা নিয়ে চিন্তা করেন নাই, এদেশের মানুষের কথাই চিন্তা করেছেন এবং সেই লক্ষ্য নিয়ে তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন। সেই 1948 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছেন এবং নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্য। বারবার তাকে হত্যার চেষ্টা হয়েছে, বারবার তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত, কিন্তু তার মধ্যেও তিনি কাজ করে গেছেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। স্বাধীনতার পর তিনি আমাদের যে সংবিধান দিয়েছে সেখানেও প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেই মৌলিক অধিকারের কথা তিনি বলে গেছেন। এই মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠা করাই ছিল তার লক্ষ্য এবং স্বাধীনতার পর তিনি শুরু করেছিলেন। এবং এদেশের মানুষ নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত হয়, নানাভাবে সামাজিক কারণে ক্ষতিগ্রস্ত হয়, দারিদ্র্যের কারণে নিজের ভিটামাটি বিক্রি করে একেবারে শূন্য হাতে রাস্তায় বের হয়, এইভাবে মানুষগুলি মানবেতর জীবন যাপন করে। তিনি স্বাধীনতার পরপরই কিন্তু গৃহহারা মানুষের ঘর দেবার জন্য গুচ্ছগ্রাম পরিকল্পনা হাতে নেন এবং তিনি নিজে সেই নোয়াখালী চর অঞ্চলে যান এবং সেখানে এই গুচ্ছগ্রাম প্রকল্প তিনি উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসেন এবং পরবর্তীতে আমাদের কৃষিমন্ত্রী আব্দুর রহমান নেবাদ সাহেব যে এটা উদ্বোধন করেন এবং মানুষের হাতে ঘরগুলি তুলে দেন। এই যে সাধারণ মানুষ যারা ঘর বাড়ি নেই তাদেরকে ঘর করে দেওয়ার যে চিন্তাটা, এটা কিন্তু তিনি করেছেন। আর সে কারণেই আপনারা জানেন যে 75-এ আমার পরিবারের সকল সদস্যকেই কিন্তু নির্মমভাবে হত্যা করে, শুধু আমি আর আমার ছোট বোন সে সময় বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম। আর এরপর দীর্ঘ 6 বছর দেশে আসতে পারিনি, কারণ তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিশেষ করে জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করে তখন থেকে আমাদেরকে দেশে আসতেই দেবে না, এমনকি আমার ছোট বোনের পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করতে দেয় নাই, যাতে পাসপোর্ট নিয়ে সে আসতে না পারে। এই অবস্থায় আমাদেরকে 6 বছর কাটাতে হয় বাইরে। আমি এরপর আমাকে যখন আওয়ামী লীগ আমার অবর্তমানে এই দলের সভাপতি নির্বাচিত করে, আমি একরকম জোর করি শুধু মানুষের কথা ভেবে এবং মানুষের শক্তি নিয়েই আমি দেশে ফিরি। আমার কেউ ছিল না, আমার কোনো থাকার ঘরও নাই, আমার কোথায় যে উঠবো তাও আমি জানি না, আমি কিভাবে চলবো তাও আমি জানি না, কিন্তু আমার কেবলই একটা কথা মনে হচ্ছিল যে আমাকে যেতে হবে এই কারণে যে এই যে মিলিটারি ডিক্টেটরদের দ্বারা নিষ্পেষিত হচ্ছে আমার দেশের মানুষ, তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের জন্য কাজ করতে হবে, আর এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, যা আমার বাবা চেয়েছিলেন। এবং সেই একটি আদর্শ সামনে নিয়েই কিন্তু আমি ফিরে আসি। আমি কখনো আমার ছোট ফুপুর বাড়ি, কখনো মেজো ফুপুর বাড়ি এরকম ভাবে দিন কাটাই, কিন্তু আমার লক্ষ্য একটাই সামনে ছিল, যে আমি কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, কিন্তু দেশের মানুষের জন্য কতটুকু কি করব। আমি সমগ্র বাংলাদেশ ঘুরি, আমি দেখেছি মানুষের কষ্ট, দুঃখ, হাহাকার, পেটে খাবার নেই, ছিন্ন কাপড়, এই শীতে কারো কোনো পরনে কাপড় ছিল না, এরকম অবস্থা, একেবারে ছিন্ন বস্ত্র, কঙ্কালসার দেহ, দুর্ভিক্ষ লেগেই আছে, নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত, তাদের দেখার কেউ নেই। আমরা পার্টির পক্ষ থেকে গিয়েছি, তাদের জন্য লঙ্গরখানা খুলেছি দুর্ভিক্ষের সময়, যতদূর পেয়েছি আমরা সাহায্য করেছি। বাংলাদেশে এমন অবস্থা ছিল যে বিদেশ থেকে পুরোনো কাপড় নিয়ে এসে তাদের পরতে দেওয়া হতো, এরকম দুর্ভাগ্যে তারা পড়েছিল। কিন্তু এই দুর্ভাগ্যে তো পড়ার কথা ছিল না। জাতির পিতা তো সব পরিকল্পনা নিয়েছিলেন, গৃহহীনদের ঘর দেবেন, ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল করে মানুষকে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেবেন, লেখাপড়ার ব্যবস্থা করবে ছেলে মেয়েদের জন্য, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হবে, মানুষ একটা সুন্দর জীবন পাবে। এটাই তো ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। কিন্তু বারবার একটা কথাই বলেছেন, আমি একটু কোট করি, তিনি বলেছেন, আমার জীবনের একমাত্র লক্ষ্য বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবন পায়।
আনকোট, এই যে কথাগুলি তিনি বলেছেন বারবার, এবং বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা, চিকিৎসা, শিক্ষা এই ব্যবস্থাটা তিনি করতে চেয়েছেন। একটা বিধ্বস্ত দেশকে গড়ে তোলা, যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপরে অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি যে পরিকল্পনাটা নিয়েছিলেন, 5 বছর মেয়াদী যে পরিকল্পনাটা তার হাতে ছিল, সেটা যদি তিনি বাস্তবায়ন করতে পারতেন, তাহলে বাংলাদেশের মানুষ বহু আগেই উন্নত জীবন পেত। আমাদের দুর্ভাগ্য যে যখনই তিনি এই পরিকল্পনা নিলেন, তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে করে তাকে নির্মমভাবে হত্যা করল। আর সেই হত্যা শুধু একজনকে না, ধানমন্ডি 32 নম্বরে ওই বাড়িতে যারা বেঁচেছেন সবাইকে যেমন হত্যা করেছে, সেই সাথে সাথে আবার মেজপুকুর বাড়ি আক্রমণ করেছে, সেজপুকুর বাড়ি আক্রমণ করেছে, ছোট পুকুর বাড়ি, প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতাকে হত্যা করা হলো। বাংলাদেশের মানুষ কি পেয়েছিল তখন? অনেকে গাল ভরে কথা বলে যে গণতান্ত্রিক অধিকার পেয়েছে। গণতন্ত্রের অধিকারটা কি? একটা মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করে একদিন ঘোষণা দিল যে আজকে আমি রাষ্ট্রপতি হলাম, আর তারপরেই সেটা গণতন্ত্র হয়ে গেল? হ্যাঁ, অনেকগুলি রাজনৈতিক দল করার সুযোগ করে দিল, কিন্তু মানুষকে দুর্নীতি করা, মানি লন্ডারিং করা, ব্যাংকে ঋণ খেলাপি করা, টাকা ব্যাংকের থেকে ছাপিয়ে নিয়ে এসে সেগুলি ছড়িয়ে দিয়ে মানি ইজ নো প্রবলেম সেই কথা শোনানো, এবং আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এই কথাও জিয়াউর রহমান বলে গেছে। কাজে জিয়াউর রহমানের কাজই ছিল এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এদেশের মানুষকে দরিদ্র থেকে দরিদ্রই রাখা, আর মুষ্টিমেয় লোককে টাকা পয়সা দিয়ে একটু অর্থশালী সম্পদশালী করে দিয়ে তাদেরকে তার ক্ষমতাকে যেন সে চিরস্থায়ী করতে পারে তার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আমাদের মেধাবী ছেলেপেলেদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে বিপথে ঠেলে দেওয়া, নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করা। হ্যাঁ না ভোটে 110 ভাগ ভোট পড়লো, না ভোট নাই। এরপরে সেনাপ্রধান হয়েও সে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি থেকে নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, সেখানেও কেউ ভোট পেল না। তারপরে দিল সংসদ নির্বাচন, সেটাও আর এক প্রহসন। আগে থেকেই ঠিক করা যে আওয়ামী লীগের 40টা বেশি সিট দেবে না, 39টা সিট দিয়েছিল। সেগুলি কি গণতন্ত্র? যারা গণতন্ত্রের জন্য এখন এত কথা বলেন তাদেরকে আমার এটাই প্রশ্ন, যেটা কি করে গণতন্ত্র? একটা দল হলো হাঁটতে চলতেও শিখলো না, ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি, সেই ক্ষমতায় আসার মানুষ পায় না, এটা হয় কখনো? তো বাংলাদেশে এই ধরনেরই একটা, আমি বলবো যে সম্পূর্ণ মানুষকে কিভাবে শোষণ করা যায়, মানুষকে কিভাবে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যায়, কিভাবে এদেশের মানুষের মানে সমস্ত অধিকারগুলি কেড়ে নেওয়া যায়, সেই কাজগুলি কিন্তু দীর্ঘ 21 বছর চলেছে। কারণ জিয়ার পরে এরশাদ এসেছে, এরশাদের পরে খালেদা জিয়া এসেছে, প্রত্যেকের একই চরিত্র। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে, শত প্রতিকূল অবস্থার মধ্যেও এদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন। আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন বলেই আমি 96 সালে ক্ষমতা আসতে পেরেছিলাম। নৌকার জয় হয়েছিল জনগণের আন্দোলনের ফসল হিসেবে। জনগণই সংগ্রাম করে, আন্দোলন করে ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে ক্ষমতা থেকে সরিয়েছিল 96 সালে 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন ইলেকশন করার কারণে। এরপর 12 জুন যে নির্বাচন হয় 96 সালে, আওয়ামী লীগ সরকার গঠন করে। আমি সরকার গঠন করি, আমাদের লক্ষ্য ছিল সব থেকে আগে যেটা আমাদের কাছে অগ্রাধিকার, সেটা এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা এবং বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়া শুরু করলাম, স্বামী পরিত্যক্তদের ভাতা দেওয়া শুরু করলাম, কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বিনা পয়সা ওষুধ দেওয়ার ব্যবস্থা করলাম। স্কুল ছাড়া বাংলাদেশে স্কুল তৈরি করা, শিক্ষার ব্যবস্থা ছেলে মেয়েদের জন্য করা, বিনা পয়সার বই দেওয়া, ছোট ছোট শিশুদের যাতে তারা স্কুলে যেতে পারে
প্রতি 2 কিলোমিটারের মধ্যে একটা করে স্কুল করা। নানাভাবে আমরা এই প্রচেষ্টা চালালাম। বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করলাম, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষ্য সামনে নিয়ে এই নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা প্রকল্প বাস্তবায়ন শুরু করলাম। আবার সাক্ষরতার হার বাড়ালাম। মোবাইল ফোন আমরা সকলের মাঝে হাতে যাতে পৌঁছায় তার ব্যবস্থা করলাম, কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করলাম, বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করলাম, গবেষণার উপর গুরুত্ব দিলাম। এভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি জাতি গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি হাতে নিলাম। সাথে সাথে রাস্তাঘাট, পুল, ব্রিজ তৈরি করা আর গৃহহীনদের জন্য আশ্রয় প্রকল্প নিলাম। কারণ তখনকার দিনে আমি দেখেছি একটা আলাদা ঘর দিলে সেই জায়গাটা বা ঘরগুলি আগে মানুষ বিক্রি করতো, জায়গাটা বিক্রি করে দিয়ে আবার শূন্য হয়ে হাতে ফিরে আসতো। সেই জন্য ব্যারাক করে দিয়ে প্রত্যেকে একটা ঘরের মালিক করে দেওয়া, একেবারে নিঃস্ব যারা, ভূমিহীন যারা, তাদের আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা ঘর দেওয়া শুরু করলাম এবং ব্যারাক করে দিয়েছিলাম যাতে কেউ আর নিজেরা বিক্রি করতে না পারে, এবং কোঅপারেটিভের মাধ্যমে তাদের ট্রেনিং দেওয়া, তাদের হাতে টাকা দেওয়া। বস্তিবাসীদের আমি একটা সার্ভে করলাম, যারা নিজের গ্রামে ফিরে যাবে তাদের জন্য ঘরে ফেরা কর্মসূচি নিলাম। নিজ গ্রামে ফিরে গেলে 6 মাস বিনা পয়সা খাবার পাবে, বাচ্চাদের স্কুলে দিতে পারবে, বিনা পয়সা আমরা একটা ঘর করে দেবো আর সেই সাথে টাকা দেবো, তার জন্য কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে চলতে পারে। সেই ব্যবস্থা নিয়ে ঘরে ফেরা কর্মসূচি বাস্তবায়ন শুরু করলাম। আমরা গৃহায়ণ তহবিল করলাম বাংলাদেশ ব্যাংকে। এই গৃহায়ণ তহবিলের মধ্য দিয়ে এনজিওদের হাতে আমরা টাকা দিলাম যে তারা যেন আমাদের ভূমিহীন মানুষদের ঘর বাড়ি তৈরি করে দেয়। 1% সার্ভিস চার্জে টাকা দিতাম, 5%-এর বেশি তারা সুদ নিতে পারবে না, আর তারা একটা স্যানিটারি ল্যাট্রিন বিনা পয়সা করে দেবে, এই শর্তে এনজিওদেরকে আমরা দিলাম। প্রায় 28,000 পরিবার এই ঘর পেয়েছিল। প্রায় 20,000 মতো বস্তিবাসী নিজ গ্রামে ফিরে গিয়েছিল এবং প্রায় 18,000 কমিউনিটি ক্লিনিকের মধ্যে আমরা 11,000 বিল্ডিং তৈরি করলাম, 4,000 আমরা চালু করে দিলাম। আমাদের দুর্ভাগ্য 2001-এ ক্ষমতা আসতে পারিনি, খালেদা জি এসে এই কাজগুলি প্রায় বন্ধ করে দিল। তারপরে আর সাথে সাথে আরেকটা নিলাম যে প্রত্যেকের বাড়িতে জমি আছে বা একটু ডোবা আছে, তারা যেন নিজেরা নিজেদের বাড়িতে কিছু উৎপাদন করতে পারে, আর্থিক সচ্ছলতা পায়, অর্থাৎ আমার বাড়ি আমার খামার। সে প্রকল্প আমরা বাস্তবায়ন শুরু করলাম। যাদের জমি আছে বা ভিটা আছে তাদেরকে এনজিওর মাধ্যমে ঘর করে দেওয়া, আর যাদের কিচ্ছু নাই তাদেরকে সরকারিভাবে ঘর করে দেওয়া। এবং আমাদের সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিয়েছিলাম এই আশ্রয় প্রকল্প বাস্তবায়ন করা, এবং আমাদের প্রশাসন জমি দিত, তদারকি করতো, আর তাছাড়া আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় তাদেরকে ট্রেনিং দেওয়া এবং তারা যেন নিজের কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছিলাম। এই প্রকল্পগুলিও এক এক নষ্ট করে দিয়েছিল বিএনপি সরকার ক্ষমতা থাকতে। 2001 থেকে 2006 পর্যন্ত তারা যখন ক্ষমতায় ছিল। 2001 থেকে 2008 আমাদের জন্য সত্যি আর একটা অন্ধকার যুগ। জঙ্গিবাদ, সন্ত্রাস সেই সময় সৃষ্টি হলো, যার জন্য ইমার্জেন্সি ঘোষণা হলো। বন্দী হয়ে গেলাম আমি। তারপরেও আমি আশা ছাড়িনি যে আল্লাহ একদিন সময় দেবে, এদেশের মানুষের জন্য কাজ করতে পারবো। 2008-এর নির্বাচন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিল। নৌকা মার্কায় ভোট পেয়েছিলাম বলেই জয়ী হলাম, সরকার গঠন করলাম 2009। আবার আমাদের প্রকল্পগুলি বাস্তবায়ন শুরু করলাম। আজকে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করছি 2020 সালে থেকে, আর 2021 আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 50 বছর পূর্তি। জাতির পিতার জন্ম শতবার্ষিকী অর্থাৎ জাতির পিতার জন্মের শতবর্ষ আর স্বাধীনতার 50 বর্ষ আমরা একই সাথে পালন করে যাচ্ছি। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস আসলো, সারা বিশ্ব স্থবির। আজকে আমি এখানে বসে আমাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে আর এই ঘরগুলি দিতে হচ্ছে। আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে নিজের হাতে দাঁড়িয়ে আপনাদের হাতে জমির দলিল তুলে দিই, কিন্তু সেটা পারলাম না এই করোনা ভাইরাসের কারণে। তারপর আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, সেই ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আমি এভাবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি।
আর এর মাধ্যমে আপনাদের হাতে দিচ্ছি। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল স্তরের সরকারি প্রশাসনের কর্মকর্তারা, আমাদের সঙ্গে যারা এই আমাদের আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘরগুলি তৈরি করেছেন, তার সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে এই ঘরগুলি তৈরি করে দিয়েছেন। এবং আমার অফিস প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রতিনিয়ত এটা তদারক করা হয়েছে যাতে ঘরগুলি মানসম্পন্ন হয়, ঠিকমতো কাজগুলি করা হয়। এবং এত দ্রুত সময়ে আমি জানি না পৃথিবীর কোনো দেশে কখনো, অথবা আমাদের দেশেও কোনোদিন কোনো সরকার এত দ্রুত এতগুলি ঘর করে 66,189টি ঘর, আর সেই সাথে আবার ব্যারাক হাউস হচ্ছে 3,20,000 আমরা ইতিমধ্যে দিয়েছি। আর আজকে এই সঙ্গে আমরা দিচ্ছি প্রায় 3,715টা। আমরা যদি আগে পুরো হিসেব ধরি সেখানে প্রায় 3,20,000 পূর্বে দেওয়া হয়েছে, এখন 3,715টা দেওয়া হচ্ছে, আর এখানে 66,189টি ঘর আমরা পরিবারকে দিচ্ছি। এই 66,000 ঘর এত অল্প সময়ের মধ্যে করা এত সহজ কথা না। যেহেতু আমাদের যারা প্রশাসনে আছেন সরাসরি আপনারা এই ঘরগুলি তৈরি করেছেন, সে কারণে এটা করা সম্ভব হয়েছে এবং ঘরগুলি মানসম্মত হয়েছে। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সরকারি কর্মচারীরা যেভাবে সবসময় আন্তরিকতার সাথে কাজ করেছেন, এটা অতুলনীয়। আর সেই সাথে আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা, আমাদের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এবং মেয়র, সকলে মিলে সহযোগিতা করেছেন। এই একটি কাজে আমরা দেখেছি যে সকলের সম্মিলিত প্রয়াস, যার ফলে আজকে আমরা এত বড় একটা দায়িত্ব পালন করতে পেরেছি এবং এই অসাধ্য সাধন করতে পেরেছি। তাছাড়া এদেশের কোনো শ্রেণীর মানুষ কিন্তু বাদ যাচ্ছে না। বেদে শ্রেণীকে আমরা ঘর করে দিচ্ছি, তাদের বাসস্থানের ব্যবস্থা করেছি। হিজড়াদের আমরা স্বীকৃতি দিয়েছি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। যারা দলিত শ্রেণী বা হরিজন শ্রেণী বা আমাদের এই ঢাকায় সুইপার কলোনিতে থাকতো, তাদের জন্য ভালো উচ্চমানের আমরা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। এবং এভাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, চা শ্রমিক, তাদের জন্য করে দিয়েছি। প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্যই আমরা কাজ করে যাচ্ছি যেন সবাই মানসম্মতভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে। আর মুজিব বর্ষে আমাদের লক্ষ্য, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহারা থাকবে না। যতটুকু পারি, হয়তো আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তাই হয়তো সীমিত আকারে আমরা করে দিচ্ছি, কিন্তু যা হোক একটা ঠিকানা আমি সমস্ত মানুষের জন্য করে দেব। কারণ আমি বিশ্বাস করি যে যখন এই মানুষগুলি ঘরে থাকবে, আর আমার বাবা মা যা সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছে দেশের জন্য, তাদের আত্মা শান্তি পাবে। লাখো শহীদ রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তো ছিল আমার বাবা বঙ্গবন্ধু মুজিবের একমাত্র লক্ষ্য। কাজে আজকে আমি সব থেকে আমি খুশি যে এত অল্প সময়ে এতগুলি পরিবারকে আমরা একটা ঠিকানা দিচ্ছি, আর এই শীতের মধ্যে সকলে অন্তত ভালোভাবে থাকতে পারবেন। আমরা তো আমাদের যারা রিফিউজি তাদের জন্য ভাষান্তরে ঘর করে দিয়েছি। যারা সেই 91 সালে ঘূর্ণিঝড়ে, যে সময় খালেদা জিয়া ক্ষমতায়, সেই সময় ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কক্সবাজার, খুরুশকুলে, তাদের আমরা ফ্ল্যাট করে দিয়েছি। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য ঘর করে দিয়েছি। এবং আরো 100টা বিল্ডিং সেখানে তৈরি হবে খুব শীঘ্রই। এবং এখানে আজকে আমরা যে 66,189টা করে দিলাম ঘর, আমরা আরো 1 লক্ষ ঘর খুব শীঘ্রই আমাদের কাজ শুরু হবে। এভাবে সমগ্র বাংলাদেশে এই মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কোনো লোক গৃহহারা থাকবে না। এবং মুজিব বর্ষের অনেক কর্মসূচি আমাদের ছিল, সেগুলো আমরা করতে পারিনি করোনার কারণে। করোনা আমাদের জন্য যেমন অভিশাপ নিয়ে এসেছে, আবার একদিকে আশীর্বাদও। কারণ আমরা এই একটি কাজের দিকেই নজর দিতে পেরেছি। আমাদের উৎসব আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন, ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। শুধু দোয়া চাই আপনাদের
যে এই দেশটাকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে জীবন জীবিকা করতে পারে, তাদের জীবন যেন উন্নত হয়, বিশ্ব দরবারে আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে সম্মানের সাথে যেন চলতে পারি, সেটাই আমার একমাত্র লক্ষ্য। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই প্রকল্প আমি উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আর সেই সাথে আমি অনুরোধ করব, যেহেতু আমি এখানে উপস্থিত নিজে সরাসরি থাকতে পারলাম না, তো আজকে সারা বাংলাদেশেই এই আশ্রয় দুয়ের মাধ্যমে ঘর নির্মাণ হয়েছে, সেই ঘরগুলি যাতে দেওয়া হয়, আমি সকল উপজেলা পর্যায়ে উপস্থিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণকে উপকারভোগীগণের নিকট একক গৃহের কবুলিয়ত দলিল, নামজারি খাতিয়ান, ডিসিআর ও গৃহ প্রদান সনদ হস্তান্তরের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে অনুমতি দিচ্ছি, আপনারাই আমার পক্ষ থেকে সব গৃহহীন মানুষকে তাদের দলিল হস্তান্তর করে দেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দেখা যাচ্ছে না। আমরা মাঠ পর্যায়ে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনুমতি দিয়েছেন এই দলিল সমূহ হস্তান্তর করার জন্য উপকারভোগীদের নিকট। আপনাদেরকে অনুরোধ করছি তাদের নিকট দলিল সমূহ হস্তান্তর করুন। আগে দিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনেই দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা একটি বিষয় খোঁজ নিয়ে দেখেছি যে আজকে আমরা শুধু ভূমিহীনদেরকে একটি গৃহই দেইনি, আমরা একই সাথে তাকে 2 শতক করে জমি দিয়েছি। আমরা হিসেব করে দেখেছি স্যার, আজকে কিন্তু আপনি তাদেরকে লাখপতি করে দিয়েছেন। এই বিবেচনায় যে জমির মূল্য এবং গৃহ মূল্য হিসেব করলে আমরা দেখেছি 5 থেকে 10 লক্ষ টাকার সম্পদের মালিক এক একজন আজকে হয়েছেন। আমরা বাংলাদেশের অনেক জায়গায় তাদেরকে আমরা জমি দিতে পেরেছি, যেটি অত্যন্ত মূল্যবান জমি। এবং আরেকটি বড় বিষয় স্যার আপনি উল্লেখ করেছেন যে বঙ্গবন্ধুর আত্মা বোধহয় আজকে সবচেয়ে বেশি শান্তি পাবে, কেননা তারই তৈরি এই বাংলাদেশে, তারই এই সন্তানেরা আজকে গৃহ তৈরি করে মাত্র 3 মাস সময়ের মধ্যে 66,189 জন পরিবারকে গৃহ দিয়েছে। এর অর্থ একই দিনে কমপক্ষে 3 লক্ষ মানুষ গৃহ উঠে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এজন্য আমরা আপনার এই অনুপ্রেরণার জন্য এই কাজগুলো সম্ভব হয়েছে। আমাদের পরিবার বড় তো, 3 লক্ষের বেশি মানুষ বেশি। জি স্যার, আমাদের পরিবারগুলি বড় না, বাবা মা ভাই বোন সব সহ, তো ওই জন্য বেশিরভাগই তার থেকে বেশি পরিবার সদস্য হিসেবে বেশি মানুষ উপকৃত হবে। স্যার, আজকে আমাদের এক অনন্য পাওয়া, বিশেষ করে বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের মানুষ, অবহেলিত, দুস্থ, অসহায়, গৃহহীন, তাদেরকে আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী গৃহ দিয়েছেন। এই পর্যায়ে আমি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত থেকে মোনাজাত পরিচালনা করার জন্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা
মুফতি মোহাম্মদ মিজানুর রহমানকে অনুরোধ করছি। মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। اللهم آمين. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين দয়া করে আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলি আপনি মাফ করে দিন মাওলা। আমাদের আপনজন প্রিয়জন যারা ইন্তেকাল করেছেন আপনি দয়া করে তাদের সবাইকে মাফ করে জান্নাত নসিব করে দিন। বিশেষ করে 1975 সালের 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যগণ যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। রব্বুল আলামিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করুন। দেশ ও জাতির জন্য তার সকল অবদানকে আপনি কবুল করুন মাওলা। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার পরিবারের অন্যান্য সদস্যগণকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত আপনি দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন করোনা ভাইরাস সহ সব ধরনের রোগ ব্যাধি থেকে আমাদের দেশ ও জাতিকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আপনার কোরআনের বাণী وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب, অর্থাৎ যে কেউ আল্লাহ প্রেমে আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, সাহায্য প্রার্থীগণকে এবং দাস মুক্তির জন্য দান করে আল্লাহ তাদেরকে পুণ্য দান করেন। রব্বুল আলামিন আপনার কোরআনের এই মহান বাণীকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান করেছেন। আল্লাহ তার এই মহৎ কাজকে আপনি কবুল করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি সর্বোত্তম জাযা দান করুন মাওলা। এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি দারিদ্র্যমুক্ত, উন্নত এবং সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠা করার তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি আপনার পক্ষ থেকে শান্তি এবং রহমতের ফয়সালা করে দিন। আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে আপনি কল্যাণময় জীবন দান করুন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين اللهم آمين بحق لا إله إلا الله محمد رسول الله. এবারে মাননীয় প্রধানমন্ত্রী আমরা 4টি গ্রামের সাথে সরাসরি যুক্ত হব এবং উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মাননীয় প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। আমরা প্রথমেই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটালিয়া ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে সংযুক্ত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানাতে চাই, আপনি ইতোপূর্বে আমাদের নির্দেশনা দিয়েছিলেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে যেন আমরা ভিডিও কনফারেন্সিং করি। আজকে প্রথম উন্মুক্ত স্থানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ডুমুরিয়ার সাথে আমরা যুক্ত হয়েছি। এটি স্যার আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঘটনা, কেননা আপনি আজকে বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত হয়েছেন এবং এটি আমাদের সকলের জন্য একটি পরম পাওয়া এবং বাংলাদেশের ইতিহাসেও এই ঘটনাটিও উল্লেখ থাকবে। এবারে আমি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট বসে কথা বলেন, বসে বলেন। হ্যাঁ হ্যাঁ বসে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে ঐতিহ্যবাহী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার প্রত্যন্ত কাঁঠালতলা গ্রাম থেকে আমরা গণভবন প্রান্তে আপনার সাথে সংযুক্ত হতে পেরে আপনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আপনার সাথে সংযুক্ত 64 জন উপকারভোগীও আপনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী
চুকনগর বদ্ধভূমির কোলঘেঁষা এই কাঁঠালতলা গ্রামে আমাদের সাথে আপনার গণভবন প্রান্তে সংযুক্ত আছেন সাবেক মন্ত্রী মাননীয় সংসদ সদস্য জনাব নারায়ণ চন্দ্র চন্দ, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত আছেন সরকারি কর্মচারীবৃন্দ এবং মিডিয়া কর্মীবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কার্যালয় থেকে ডুমুরিয়া উপজেলার জন্য 140টি ঘরের অনুকূলে 2,39,40,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত এই টাকা দিয়ে 3 একর 14 শতক খাস জমির উপরে 140টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে খাস জমির উপরে এই ঘরগুলো নির্মাণ করা সম্ভব হয়েছে। এই জমিগুলো আগে ছিল অপদখলকৃত জমি পুনরুদ্ধার করে তাদের অনুকূলে কবুলিয়াত দলিল সম্পাদন করা হয়েছে এবং নামজারি করে তাদেরকে খতিয়ান হাতে হাতে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনার এই মহতি উদ্যোগ, এই সুন্দর বাড়ির মালিক তারা একটু আগেই আপনি মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে হস্তান্তর করেছেন। আজকে তারা আনন্দে উদ্বেলিত। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যে জায়গাটিতে বসে আছি এর দক্ষিণ পাশে খুলনা সাতক্ষীরা মহাসড়ক। মাননীয় প্রধানমন্ত্রী, তার পাশে আছে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়, বাচ্চাদের খেলার মাঠ, জলাশয়, বাজার, মসজিদ। দক্ষিণ দিকে আছে মানুষের ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য হাট বাজার। উত্তরে আছে প্রবাহমান ভদ্রা নদী, পশ্চিমে আছে একটি মঠ। এই জায়গা থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব মাত্র 3 কিলোমিটার এবং উপজেলা পরিষদের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। অর্থাৎ আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় নির্দেশনা অনুযায়ী আমরা এই ভূমিহীন গৃহহীন মানুষকে একটি গ্রোথ সেন্টারের কাছাকাছি তাদের আবাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চিত করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষকে বাড়ি উপহার দিয়ে আপনি এক নতুন স্বপ্নযাত্রার শুভ সূচনা করেছেন। চাকরি জীবনের শুরুতে সিভিল সার্ভিসের একজন কনিষ্ঠতম কর্মচারী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই স্বপ্নযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমি এবং কমিটির সকল সদস্যবৃন্দ আপনার প্রতি কৃতজ্ঞ ডোরে আবদ্ধ থাকবো এবং নিজেদেরকে ধন্য মনে করছি। চলার পথে এটি আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রাণ ঢালা ধন্যবাদ ও অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ অনুমতি কামনা করছি। এবার যে আপনি যাকে চাইবেন আমি তার কাছে মাইক্রোফোন হস্তান্তর করব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, কারণ আমি মনে করি এত অল্প সময়ে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে, কারণ সরাসরি আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে এই ঘরগুলি তৈরি করে দিয়েছেন, সেই কারণে এটা করা হয়েছে, এটা সম্ভব। সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকল প্রশাসকদেরকে, যারা জেলা এবং উপজেলা ইউনিয়নে যারা দায়িত্ব পালন করেছেন সবাইকে। আমাদের মাননীয় সংসদ সদস্যকে একটু দেন, স্থানীয় রমেশচন্দ্র চন্দ্রকে, অনেকদিন ওনার সঙ্গে কথা হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমার গভীর শ্রদ্ধা। আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, আপনার এই উদ্যোগ সারা বিশ্বকে স্তম্ভিত করবে। জাতির পিতার স্পর্শ পাওয়া এই আটলিয়া ইউনিয়ন চুকনগরের মাঠে 1970 সালে তিনি নির্বাচনী জনসভায় বক্তৃতা দিয়েছিলেন। আপনি এই পথে সাতক্ষীরায় গিয়েছেন, চুকনগরে বক্তব্য দিয়েছিলেন। সেই ইউনিয়ন ডুমুরিয়া উপজেলার, সেখানে পুনরায় আপনি এই গৃহ দিলেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এই অঞ্চলের লোক আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনার এই উদ্যোগ এগিয়ে যায়। আপনি যে স্বপ্ন নিয়ে জাতির পিতার যে স্বপ্ন, 71 মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে আপনি যে স্পষ্ট ভূমিকা নিয়ে সারা বিশ্বকে বিস্মিত করেছেন এবং যে অবদান জনগণের জন্য রাখছেন, আমরা পরম করুণাময়ের কাছে আপনার দীর্ঘ আয়ু কামনা করি এবং দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করে সোনার বাংলা স্থাপন করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার কাছে আমি এখানে আরেকটি কথা বলতে চাই।
এখানে আমাদের বিভাগীয় কমিশনার বিচি সাহেব, ইউনো সাহেব রয়েছেন। এর সাথে খাস যে জমি পুকুর আকারে আছে, আপনার অনুমতি নিয়ে ওইটা কাবিটার মাধ্যমে খনন করে এখানে মৎস্য চাষের ব্যবস্থা করে দেব যারা এই গৃহ পেয়েছে, তাহলে তারা উপকৃত হবে। এটা খুবই ভালো, ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যেটা খুবই ভালো, উত্তম প্রস্তাব। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু উপকারভোগী কারোর সঙ্গে একটু কথা বলি, যারা ঘর পেলেন তাদের অনুভূতিটা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিনা পারভিন। আমি একজন হতদরিদ্র মানুষ। আমি দিনদর্শন একটি ঘরে থাকি। আমার স্বামী একজন দিনমজুর। নিয়মিত কাজ হয় না, অনেক সময় খেয়ে না খেয়ে থাকতে হয় আমার পরিবারের। এই মুজিব বর্ষ উপলক্ষে আমি আপনার কাছ থেকে একটি ঘর উপহার পেয়েছি, পেয়ে আমি অত্যন্ত খুশি। কারণ এরকম ঘর আমি কোনোদিন তৈরি করতে পারতাম না, কারণ সেই সম্পত্তি উপহার আমাকে দেয়নি। আপনি আমার জীবনে আল্লাহর অশেষ রহমত। আপনি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুন আর এভাবে সবাইকে সাহায্য সহযোগিতা করুন। 15 আগস্টে যারা আপনার পরিবারের সহায়তা ছিল, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। আপনি আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি কাঁদবেন না। আমি মনে করি এটা আমার কর্তব্য আজকে প্রধানমন্ত্রী হিসেবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে তার স্বপ্নটা আমার পূরণ করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। আর সেই জন্যই আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি বাবার আদর্শ অনুসরণ করে। আর বাংলাদেশে একটি মানুষের যাতে গৃহহারা না থাকে, ভূমিহীন না থাকে, আমরা সেই ব্যবস্থা করবো। আর সাথে সাথে শুধু ঘর করে দেওয়া না, সেই সাথে আপনারা আপনাদের নিজের জীবন জীবিকার মতো যেন খুঁজে পান, সেটাও অবশ্যই ব্যবস্থা করা হবে। তবে আমি অনুরোধ করবো যারা ঘর পেয়েছেন, এখানে শুধু না, এই খুলনা ডুমুরিয়া না, সারা বাংলাদেশে যারা ঘর পেয়েছেন প্রত্যেকে অন্তত ঘরের সামনে একটা করে গাছ লাগান। আর কিছু না লাগান, একটা বড়ই গাছ লাগালেও লাগান, যাতে অন্তত ফল টল হয়, মানুষ খেতে পায়। সেটা সবাই কিছু কিছু গাছপালা লাগাবেন, সেটা আমরা চাচ্ছি। তো আর একদিকে তো নারকেল সুপারির জায়গায় খুলনা, আর সব জায়গায় যেখানে যে জিনিসটা ভালো হয় আপনারা নিজেরা একটু বাগান করেন, একটু ফল টল লাগান, একটু গাছপালা লাগান, তরি তরকারি লাগান, সেটা ব্যবস্থা করবেন। আর এই পুকুর দুটো এটাকে ভালোভাবে কেটে এখানে একটা মাছের চাষের ব্যবস্থা করা, আর সেই সাথে সাথে এই মাছ যেন বাজারজাত করা যায় তারও ব্যবস্থা করা, আর কখনো নদী ভাঙায় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। তো এই কথা বলে আমি খুলনা থেকে এখন আমরা একটু অন্য জেলায় যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, বলেন। 1971 সালে জাতির পিতার মহান নির্দেশে 1971 মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শ্রী অশোক দাস। তিনি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, দাম দেন। মাননীয় প্রধানমন্ত্রী, জি, আপনাকে জানাই সালাম। মামা গো, আপনি এই যে ঘর দিয়েছেন, আমার জায়গা জমি কিছু নেই, ঘর সহ জমি সহ আপনি যে দান করেছেন, এই জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ। আমার ফ্যামিলি, আমি রাস্তায় ঝুঁকিতে থাকতাম আর পুরনো যুদ্ধ থাকতাম, তাই দিয়ে আমার জীবন চলত। আমি মুক্তিযুদ্ধ হ্যাঁ হয়ে গেছে। দেখ, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। হ্যাঁ হয়ে গেছে না একটু? ধন্যবাদ। আমরা ডুমুরিয়া উপজেলা থেকে এবার চলে যাচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজ গ্রামে, সেখানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ সৈয়দপুর। তাকে অনুরোধ করছি সঞ্চালনা করার জন্য। নাসিম আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী,
আজকের এই শীতের রোদেলা সকালে উত্তরের জনপদ দীপ্তিমান নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিজবাড়ি গ্রাম হতে এই এলাকাবাসীর পক্ষে এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথির পক্ষে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি যাদেরকে ঘর তুলে দিবেন সেই উপকারভোগীরা আনন্দে উদ্বেলিত এবং উচ্ছ্বসিত। তারা আপনাকে গভীর শ্রদ্ধায় সালাম জানাতে চায়। জি, অবশ্যই একজন উপকার ভোগী। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনার সঙ্গে সংযুক্ত আমাদের এই প্রান্তে উপস্থিত আছেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, মাননীয় সংসদ সদস্যগণ, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মান্যবর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং আপনি যাদের জন্য এই ঘর নির্মাণ করে দিয়েছেন সেই উপকারভোগীরা, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার সঙ্গে কথা বলার জন্য এবং এই ঘরগুলো আপনার হাত থেকে উপহার হিসেবে পাওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কার্যালয় থেকে আমরা এই উপজেলায় 34টি ঘরের বরাদ্দ পেয়েছিলাম। আমরা সেই 34টি ঘরের বরাদ্দ সঙ্গে সঙ্গে স্থান নির্বাচন করে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে পেরেছি। এখানে 34টি পরিবার বসবাস করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে স্থান নির্বাচনের ক্ষেত্রে আমরা মানুষের মৌলিক মানবিক চাহিদা এবং কর্মসংস্থানের বিষয়টি চূড়ান্ত অগ্রাধিকার রেখেছিলাম, যার কারণে আমাদের এই থ্যাংক ইউ মাননীয়, যার কারণে আমাদের এই প্রকল্পের সরাসরি উত্তর পাশে রংপুর সৈয়দপুর হাইওয়ে অবস্থিত, এর পূর্ব পাশে চিকলি নদী অবস্থিত এবং এর সঙ্গে লাগানো একটি বাজার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আরো একটি বাজার আছে মাত্র 500 মিটার দূরে, ফলে এখানে কর্মসংস্থানের বিপুল সুযোগ রয়েছে। আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, এখানকার বাচ্চাদের পড়ালেখার যে বিষয়টি রয়েছে সেটাও নিশ্চিত করা যাবে, কারণ এখান থেকে মাত্র 600 মিটারের মধ্যেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় জ্ঞাতার্থে জানাই, আমরা আমাদের এই প্রকল্পে ইতিমধ্যে সুপেয় পানির ব্যবস্থা করেছি, সকল ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছি। আপনি শুনে আরো খুশি হবেন যে এখানকার মানুষের যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, তার জন্য আমরা একটি ট্রেনিং সেন্টার স্থাপনেরও প্রকল্প হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গৌরবান্বিত বোধ করছি। আমার মতো একজন নবীন কর্মকর্তার জন্য এটি একটি বিরল অভিজ্ঞতা। শুধুমাত্র সরকারি চাকরি জীবনেই নয় মাননীয় প্রধানমন্ত্রী, এইটা আমার গোটা জীবনে একটি মাইল ফলক হয়ে থাকবে। আমি হয়তো এটা কখনোই ভুলতে পারবো না। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রজন্মে বঙ্গবন্ধু আমাদের চেতনার বাতিঘর, আমরা বঙ্গবন্ধুর চেতনায় লালিত। আপনি আমাদেরকে যে দায়িত্ব দিবেন আমরা সেই দায়িত্ব পরম মমতা সর্বোচ্চ আকাঙ্ক্ষা দিয়ে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, এক্ষণে উপস্থিত উপকারভোগীদের এবং অন্যরাও আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী। আপনি যদি সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেন এবং যার সঙ্গে আপনি কথা বলার ইচ্ছা পোষণ করবেন, আমরা তাৎক্ষণিক আপনার সঙ্গে তাকে সংযুক্ত করব। যে আমি ধন্যবাদ আপনাকে। আমি মনে করি আপনারা একটা মহৎ কাজ করেছেন। যারা এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত ছিলেন, আমাদের প্রশাসনের যারা সকলেই, এবং যারা আমাদের মানে যারা ইঞ্জিনিয়ার থেকে সবাই যারা সম্পৃক্ত থেকে এই যে অসাধ্য সাধনটা করেছেন, এটা আপনাদের চাকরি জীবনে শুধু না, আগামী প্রজন্মের জন্য আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং আপনারা যে কত বড় একটা কাজ করেছে, কত মহৎ কাজ, সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। যে একটা গৃহহীন ভূমিহীন মানুষ, তাকে একটা ঠিকানা দিয়ে দেওয়া, তার মুখের যে হাসিটা এবং আনন্দটা, এটাই তো সব থেকে বড় পাওয়া। যা হোক, আমি একটু উপকারভোগীদের কাছ থেকে একটু কথা শুনি। জি, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি ভালো আছেন? জি, আমি ভালো। আপনার ভালো তো? খুশি 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 প্রণাম। আর কি না, মোরা কিছুই আসলো না, স্বামী সন্তান নিয়ে মাইসির জমি খুব কষ্টে আসনু। এখন তোমরা মুখ শেখের বেটি শেখ হাসিনা জায়গা জমি ঘর বাড়ি কল পায়খানা ইত্যাদি সবকিছুই উপহার দিচ্ছেন। স্বামী সন্তান নিয়ে সুখে থাকি, এখন মুই খুব খুশি। তার জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমরা আরো দীর্ঘজীবী হন আর এই দেশের উন্নতি করো।
সুস্থ থাকো, ভালো থাকো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় জয় বাংলা, জয়। প্রধানমন্ত্রী, তোমার জন্য আমরা একটা ভাইয়া গান বানাইছি, আচ্ছা, তোমরা বানাও। যদি না শোনেন আমরা খুব খুশি হব। হ্যাঁ, শুনবো শুনবো। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো গান। কই গানটা শোনান। ও সুন্দর করে গেছিল। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে, একটা উৎসব মুখর পরিবেশ। আপনারা সেখানে মেলাও বসে গেছে, নিশ্চয়ই শীতের পিঠে টিঠা খাওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকেন, সেই দোয়া করি আমরা। ধন্যবাদ আরেকটা মাননীয় জেলা- প্রধানমন্ত্রী। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকটা জেলায় যাই, আপনারা থাকেন, দেখেন। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দপুর। মাননীয় প্রধানমন্ত্রী, এবারে আমরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় যাচ্ছি। সেখানে গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রাম প্রান্তে উপস্থিত আছেন উপকারভোগীরা এবং সর্বস্তরের জনগণ। আমি উপজেলা নির্বাহী অফিসার চুনারুঘাট সত্যজিৎ রায় দাসকে অনুরোধ করছি অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। সত্যজিৎ রায়। বসে বসে তার পিছনে দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আজকের এই আনন্দঘন মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা চুনারুঘাট হিসেবে আমি চুনারুঘাট উপজেলাবাসী এবং এই অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, মুজিব বর্ষে আপনার এই মহতী উদ্যোগে সম্মানিত উপকারভোগীবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আপনাকে সালাম এবং কৃতজ্ঞতা জানানোর জন্য। ওয়ালাইকুম জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলি গ্রামের আজকের এই অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, উপস্থিত রয়েছেন সম্মানিত চেয়ারম্যান জেলা পরিষদ, উপস্থিত রয়েছেন সম্মানিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সম্মানিত কর্মচারী বৃন্দ, উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, সুধী বৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আরো অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আপনার এই মহতী উদ্যোগের সাথে যে সকল উপকারভোগীগণ এখানে উপস্থিত হয়েছেন তারা অধীর আগ্রহে কৃতজ্ঞতা চিত্তে আপনার স্বপ্নের মায়া ভরা যে বাড়ি, সে বাড়ি উপহার পেতে এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী, চুনারুঘাট উপজেলায় আপনার দপ্তর থেকে 1,36,80,000 টাকা আমরা বরাদ্দ পেয়েছিলাম। আমরা এই ইকোটতলী গ্রামে 2 একর 6 শতাংশ জমির উপরে গত 2 মাসে আমরা 74টি বাড়ি নির্মাণ করতে সক্ষম হই। মাননীয় প্রধানমন্ত্রী, এই 74টি বাড়ি আজকের দিনে আপনার হাত ধরে 74টি পরিবারের 231 জনের জন্য একটি স্থায়ী ঠিকানায় পরিণত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানের অধিকাংশ উপকারভোগী অসহায় অবস্থায় কালেঙ্গা রিজার্ভ ফরেস্টে বসবাস করতেন। এছাড়াও এখানে রয়েছেন ছিন্নমূল, পেশার শ্রমজীবী, দিনমজুর, বিধবা নারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী, এই জমিতে প্রকল্পটি করতে গিয়ে আমরা 2 একর 6 শতাংশ জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই অবৈধ দখল থেকে উদ্ধার করার ক্ষেত্রে আমাদের সহকারী কমিশনার ভূমির ভূমিকা ছিল অগ্রণী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ অনুমতি পেলে আমি সহকারী কমিশনার ভূমি চুনারুঘাটকে তার বাস্তব অভিজ্ঞতা এবং অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করব। জি, অবশ্যই অবশ্যই দেন। মাননীয় প্রধানমন্ত্রী, বসেন, বসে কথা আসসালামু আলাইকুম। বসে বলুন। হ্যাঁ, আমি নির্জন চন্দ্র পাল, সহকারী কমিশনার ভূমি, চুনারুঘাট। মাননীয় প্রধানমন্ত্রী, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার 1 নং গাজীপুর ইউনিয়ন এর অন্তর্গত ইকোটতলী গ্রামের 2.06 একর এই জায়গাটি ছিল অবৈধ দখলে। গৃহ নির্মাণ কাজের শুরুতেই আমরুর বাজার এবং নাদুরা চা বাগানের মধ্যস্থিত মসজিদ, স্কুল, কলেজ এবং বাজারের নিকটস্থ এই জমিটি সকল বাধা বিপত্তি অতিক্রম করে দখল মুক্ত করতে সক্ষম হই। বর্তমানে এই জায়গাটির মালিক আপনার দেওয়া 74টি উপকারভোগী পরিবারের। গণপ্রজাতন্ত্রের একজন কনিষ্ঠ কর্মচারী হিসেবে আপনার প্রতিশ্রুত জমি দান ও গৃহ নির্মাণ কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি অনেক আনন্দিত ও গর্বিত। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, চা বাগানের কোল ঘেঁষে নয়নাভিরাম এই এলাকাতে আমরা যে প্রকল্পটি করেছি ঠিক তার 1.5 কিলোমিটার দূরত্বের ভেতরেই আছে 2টি হাট বাজার, রয়েছে 3টি প্রাথমিক বিদ্যালয়, 1টি মাধ্যমিক বিদ্যালয়, 1টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে রয়েছে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান সহ অন্যান্য অবকাঠামো। মাননীয় প্রধানমন্ত্রী, এই এলাকার খুব কাছাকাছি আছে 2টি পাকা রাস্তা। ইউনিয়ন পরিষদ থেকে নিকটবর্তী ইউনিয়ন পরিষদ থেকে দূরত্ব মাত্র 3 কিলোমিটার, উপজেলা পরিষদ থেকে দূরত্ব 10 কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল যে আমরা গ্রোথ সেন্টারের কাছাকাছি এই প্রকল্পটিকে আমরা নির্মাণ করব, যাতে করে এখানে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের জীবন জীবিকার জন্য সুযোগ তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী, এখানকার যারা উপকারভোগী আছেন তারা চাইলে হবিগঞ্জে যে শিল্প পার্ক আছেন সেখানে দল বেঁধে কাজে যেতে পারবেন। একই সাথে চুনারুঘাটে যে প্রস্তাবিত ইকোনমিক জোন হবে সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী তারা দল বেঁধে কাজে যেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা অনুযায়ী আমরা এই স্পটে বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা করে দিয়েছি। আপনার নির্দেশনা অনুসারে ইতিমধ্যে আমরা 2টি করে গাছ তাদেরকে দিয়েছি, 1টি কাঁঠাল গাছ এবং 1টি কিকরাশি গাছ। 74টি ফ্যামিলিকে আমরা এটি প্রোভাইড করেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষে গৃহহীন এবং ভূমিহীন পরিবারের মধ্যে আপনি গৃহ প্রদান করে একটি স্বপ্ন যাত্রার শুভ সূচনা করেছেন। আপনার এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নে আপনার দপ্তরের নিবিড় পরিবীক্ষণের সাথে সাথে জেলা এবং উপজেলা প্রশাসনের তৎপরতার মাধ্যমে আমরা পূরণ করতে পেরেছি জাতির পিতার স্বপ্ন এবং আপনার প্রতিশ্রুতি। মাননীয় প্রধানমন্ত্রী, প্রজাতন্ত্রের একজন কনিষ্ঠ কর্মচারী হিসেবে আমি ভীষণভাবে আজকে অভিভূত এবং ধন্য এবং নিজেকে এই আপনার স্বপ্নযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণভাবে গর্বিত অনুভব করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার জননী হিসেবে বিশ্ব মানবতার ইতিহাসে আজকে নতুন অধ্যায় রচনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি বঙ্গবন্ধুর আদর্শের অংশীদার হিসেবে
জাতির পিতার আদর্শকে বুকে লালন করে আপনি আমাদের কাছে যে দায়িত্বটি দিয়েছেন আমরা হৃদয় দিয়ে সেটি বাস্তবায়নের চেষ্টা করেছি এবং আমরা আপনাকে কথা দিতে চাই আগামীতে আমাদের প্রতি আপনি যে দায়িত্ব হস্তান্তর করবেন আমরা হৃদয় দিয়ে সে দায়িত্বটি পালন করব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ অনুমতি পেলে এই মুহূর্তে আমি এই উপস্থিত উপকারভোগীবৃন্দ আছেন, সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তাদের কাছে মাইক্রোফোনটি হস্তান্তর করতে চাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। না, আমার দলের সবার সঙ্গে তো আমার কথা হয়, আর মন্ত্রী এমপিদের সঙ্গে তো পার্লামেন্টে দেখা হয়। আমি একটু উপকারভোগীদের সঙ্গে একটু কথা বলতে চাই। আর আমার দলে তারা তো আমার আপনজন, আমার পরিবারের মতো, কিন্তু আমি একটু উপকারভোগীদের কথা শুনি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার নাম মোহাম্মদ নুরুল হুদা। আমি পেশায় একজন সিঙ্গি চালক। আমি কালাঙ্গা ফরেস্টের বনভূমিতে থাকি। আপনি দয়া করে মোদির শতবর্ষ উপলক্ষে আমাদের 2 শতক জায়গা সহ খুবই সুন্দর একটি ঘর উপহার দিয়েছেন, তাতে আমি খুবই খুশি। আমি এখন আমার বউ বাচ্চা লইয়া খুব শান্তিতে থাকতে পারবো। আর আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনার হায়াত বাড়াই দেয়, আমার মতো যেন আরো গরিব দুপুরে সাহায্য করতে পারেন, এই দোয়া করি। আপনাদের অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হলাম, আপনারা যেটা পেয়েছেন ভালোভাবে থাকেন সেটাই চাই। আর চুনারুঘাট হবিগঞ্জের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমরা বোধহয় আর একটা জেলায় আমরা যেতে পারি, আর একটা জেলায় যাই। ধন্যবাদ কামনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার চুনারীঘাট। আমরা স্যার আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে আপনার দেয়ার ঘরগুলো হস্তান্তর করছে, সেখান থেকে ইউনো সাহেবরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে গ্রামীণ রীতি অনুযায়ী জমির দলিল হলে বা মালিকানা হলে মিষ্টি খাওয়ানোর একটা রেওয়াজ আছে। সেই রেওয়াজ অনুযায়ী তারা আজকে উপকারভোগীদের সবাইকে গ্রামে মিষ্টি খাওয়াবেন, যাতে গ্রামীণ আমাদের চর্চাটা, এবং একই সাথে আমাদের সবাই খুবই উদ্বেলিত। এবারে আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চলে যাচ্ছি। সেখানে বালিয়াডাঙ্গি ইউনিয়নের সল্লা গ্রামে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন মোহাম্মদ নাজমুল ইসলাম, তাকে অনুরোধ করছি সঞ্চালনা করার জন্য। নাজমুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, মুজিব শতবর্ষের এ মাহেন্দ্রক্ষণে আমের রাজধানী, তামা কাঁসা লাক্ষা রেশম আর নকশি কাঁথার লীলাভূমি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা তথা পদ্মা মহানন্দা বলিবিনত চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ হতে আপনাকে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মমতা মাখা এই স্বপ্নের বাড়িপ্রাপ্ত উপকারভোগীরাও আপনাকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষায়। আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই মহতি আয়োজনে আমাদের এ প্রান্তে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, মাননীয় সংসদ সদস্যদ্বয়, আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সরকারি কর্মকর্তা বৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও সুধীজন। মাননীয় প্রধানমন্ত্রী, অতি আনন্দের সাথে আপনাকে জানাতে চাই, আপনি জেনেছেন ইতিমধ্যে যে চাঁপাইনবাবগঞ্জ গম্ভীরা সংস্কৃতির জন্য একটি বিখ্যাত জেলা। চাঁপাইনবাবগঞ্জবাসী আজ উল্লাসিত এবং আনন্দিত, ইতিমধ্যেই আপনি হয়তো উপলব্ধি করেছেন। তাদের এই আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে আপনাকে একটি গম্ভীরা গান শোনানোর বিনীত প্রার্থনা জানিয়েছি। আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। হ্যাঁ, অবশ্যই গম্ভীরা তো শুনবই। প্রথম গম্ভীরা শুনেছিলাম 74 সালে নাটোর, সেখানে আব্বা গিয়েছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব গিয়েছিলেন। সেই সময় সেই নানা নাতি
প্রথম এসে গম্ভীরা শোনায়, তো এটা আমরা এখন শুনবো অবশ্যই। খুব ভালো। দুধা দুধা এই ছাড়াকে কামের সময় পাওয়া যাবে না। আমি কাম কাজ ছেলে কুন্ডে কি করে বেড়াচ্ছি? কি করে বেড়াচ্ছি মানে? আজ আমার হাতে সময় নাই, আমি খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি, যা কইবে তাড়াতাড়ি কর। কি এমন কি কাজ করছিস তুই? কি কাজ করছিস মানে? তোমাকে এতদিন বিহার কথা কইনি, তুমি কইলে আমার কর্ম নাই, ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, তুমি আর বিয়া দিলা না। কিন্তু আমার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিয়ে নিয়েছে, তোমাকে আর দরকার নাই। কেন প্রধানমন্ত্রী কি তুই খাস লোক নাকি? আমি কেন প্রধানমন্ত্রীর খাস লোক হবো না? ওটা আমরা গম্ভীর সম্বন্ধে কই, বড় নানি যেহেতু দায়িত্ব নিয়েছে, তাহলে আমারই একলা এলাই দিনা না। আমার মতন আশ্রয়হীন যেসব মানুষ ছিল, ভূমিহীন মানুষ ছিল, তারাকে 200 করে মাটি দিয়েছে, বুঝতে পারলা? আর সেখানে দুর্যোগ সহনীয় করে বাড়ি করে দিয়েছে, যে সুন্দর সুন্দর বাড়ি করে দিয়েছে যে নানা, সেই বাড়িতে আমি গুটিকে নিয়ে ঘর সংসার করে খাবো, তুমি তোমার কাম একলাই করে লাও। আমি বুঝলো যে তুই গুদি গেলে যাবি, খালি গুদি গেলে গেলে হবে, কাজ কাম করতে হবে না। কাজ কাম করতে হবে মানে? নানি খালি কি ঘর বাড়ি দিয়ে ক্ষান্ত হয়েছে যাতে কর্ম করে খাইতে পারি? হাঁস মুরগি গরু ছাগল এগুলো পুষতে দিয়েছে, পোখর দিয়েছে, এগুলো চাষবাস করে খাবো। কেন কি রে ভাই? আর কি করছে? আর কি করছে মানে? আমাকে গোটা বাংলাদেশে প্রায় ৭৭,০০০ পরিবারকে বাড়ি ঘর দিয়েছে। আমরা কেন যে কম পাইনি? আমরাও প্রায় মনে করো ১,৩১৯টা বাড়ি পাবো। কি মনে করেছো? কিও কিনে দিয়েছে? হ্যাঁ না না, আগে প্রধানমন্ত্রী নানিকে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি কহে জানিস? কি উপাধি দিয়েছে? কি মাথার ভিটা মাটি তোমার মাথা। নানি হাসবে তোমার কথা শুনে, মূর্খ লোক। ওটা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, হচ্ছে মানবতার মা। সেখানে তো আমি ঘর সংসার করে খাবো বলে কি এত খুশি? তুমি খালি আজ কিচ্ছু করতে পারবে না, দেখবে চলবে, লুচির মতন ফুলবে, কিছুই করতে পারবে না। আবে তুই যে কহছিস বয়স হয়েছে, নানি জানে, আমিও জানি যে নানি বাল্য বিবাহ বন্ধ করার লাগে কত কি করছে। ও তুমি আবারও বিহার থাকার চিন্তা করছো? আমি পড়েছি মাইকেল বিভাগে, আমি যখন কাছে বিহার কথা কইছে তখন কইছে বয়স হয়নি। আর সেদিন পোলিও টিকা খাইতে গেল, ওরা ফের করছে আজ বুড়া চাঙ্গা ফের পোলিও খাইতে আসছে। তুই গেছিস পোলিও খাইতে? আজি হ্যাঁ, দিয়া বাড়ি যায় রাগ করে আমি ডিসি নানার সাথে আলোচনা করে, নানার সাথে আলোচনা করে টিকার কার্ড জন্ম নিবন্ধন দেখে হিসাব করে দেখছি বিয়ার বয়স কবে আমার হয়ে গেছে। তো নানা নানি যেহেতু আমাকে এত বড় সুযোগ করে দিয়েছে, বাড়ি ঘর তৈরি করে দিয়েছে, ঘর সংসার করবো, বুঝতে পারলে? নানিকে গানে গানে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই স্বাগতম, তিনি একের পর এক করছেন দেশের উন্নয়ন। নানা তাই তো ভূমিহীন মানুষ পাইল সুখের দর্শন। নানাজি, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলা গড়া, সেই সোনার বাংলার স্বপ্ন দেখার রশি ধরে কিভাবে একের পর এক আমাকে বড় নানি কাজ করে যাচ্ছে, তোমাকে গানে গানে কইছে শুনে নাও। একটু শুনে নি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া, যোগ্য নেত্রী শেখ হাসিনা কাজ করিছে বরাবর। 10টি বিশেষ উদ্যোগ নিল, সোনার বাংলা সুখী হইল। 10টি বিশেষ উদ্যোগ নিল, সোনার বাংলা সুখী হইল। ঘরে ঘরে জ্বলছে আলো, দুঃখ কষ্ট নাই এখন। যেহেতু বঙ্গবন্ধুর স্বপ্ন সেই সোনার বাংলা গড়া, আমাকে রূপকার, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলা করে গেছে। এখন আমি নানির কাছে একটা অনুরোধ জানাবো। ঘর দিয়েছে, সংসার দিয়েছে, আমি কিভাবে বুঝা সংসার করে খাচ্ছি, উন্নতি করছি, এটা প্রধানমন্ত্রী নানি আমার জেলাতে এসে একবার সশরীরে দেখে যাবে। এটা আমার নানিকে এখন দেখতে পাচ্ছে, দেখতে পাইছে মানে এটাই তো ডিজিটাল বাংলাদেশ। নানি দূরে বসে আছে কিন্তু ডিজিটাল বাংলাদেশ না, এই যে আমাকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাইছে। নানিকে সালাম দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম নানি। হ্যাঁ ঠিক আছে না নানি, আমরা কাছে দেখা যাবে, যাবে না বেরিয়ে যাবে, ক্ষুধার সংসার কেমন চলছে সেটা সচক্ষে দেখে যাবে। তো স্বাগত জানাতে যেন চলো আমরা চলে যাই, হাতে সময় নাই। হ্যাঁ না না, বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া করছে এখন সেই দেশ। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই স্বাগতম, তিনি একের পর এক করছেন দেশের উন্নয়ন। নানা ভূমিহীন মানুষ দেশের
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, আমার এই সদর উপজেলায় মোট বরাদ্দকৃত ঘরের সংখ্যা 130টি, যা 7টি ইউনিয়নের 8টি স্থানে গুচ্ছাকারে নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হচ্ছে। আপনার সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, এর জন্য আমরা 12 বিঘা জমি বিভিন্নভাবে নানা জনের কাছে থাকা উদ্ধার করে তাদেরকে ঘরগুলো নির্মাণ করে দিয়েছি। আরো জানাচ্ছি, 130টি ঘরের মধ্যে বিশেষ ব্যক্তি যাদের জন্য আপনার প্রাণ কাঁদে, এই ব্যক্তিগুলো 8 জন ভিক্ষুক, 8 জন প্রতিবন্ধী এবং 42 জন বিধবা ঘর পেয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়, আপনি বলেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার উদ্যোগ। এই যে মন্তব্য, সেজন্য প্রত্যেকটি ঘরে এবং পানির ব্যবস্থা করেছি। সাথে সাথে এই অনুষ্ঠানে আপনি বলেছেন গাছ লাগানোর জন্য। আমি প্রত্যেকটি ঘরের পেছনে একটি নারিকেল গাছ এবং সম্মুখে বিভিন্ন ফলজ বৃক্ষ লাগিয়েছি এবং এখানে প্রবেশ করার জন্য একটি প্রশস্ত পাকা রাস্তা ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। রয়েছে আরো নানান সুবিধা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যাদের জন্য এবং আপনার জন্য যারা এখন মন উজাড় করে তাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে চায়, সেই উপকারভোগীরা তাদের হৃদয় নোংরানো অনুভূতি শোনাতে চাচ্ছেন। আপনি সদয় অনুমতি দিলে আমি তাদের যে কোনো একজন বা দুইজন যার কাছে আপনি চাবেন তাকে আমি আমার মাইক্রোফোন হস্তান্তর করব। মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই দিবেন। হ্যাঁ, দেন, সুন্দর। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি মোহাম্মদ ফাতেমা বেগম, একজন শারীরিক প্রতিবন্ধী। আমার কোনো ঠিকানা ছিল না, আমি ঠিকানাবিহীন ছিলাম। আজ আপনার দেওয়া এই যে জমি আর বাড়ি পেয়ে আমার একটা ঠিকানা হয়েছে। এই আশ্রয় এখন আমার সন্তানদের নিয়ে আমি বসবাস করতে পারি। আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রার্থনা করি, আনন্দিত হয়েছি। অনেক অনেক প্রার্থনা করি যেন আল্লাহ আপনাকে অনেক হৃদায়ত করে, অনেক দিন দীর্ঘ রাখে। আপনি যেন আমার মতো আরো অপরের পাশে দাঁড়াতে পারেন। আমরা আপনার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী, চাঁপাইনবাবগঞ্জ নকশিকাঁথার জন্য জগৎ বিখ্যাত। এই ঘরের বারান্দায় বসে এই মানুষগুলো যখন নকশিকাঁথা সেলাই করবে, তার প্রতিটি ফোড়নে, প্রতিটি সুতায় এবং তার ভাজে বাজে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালো লাগাই গেঁথে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আপনার শোনার ইচ্ছা সবাইকে। যদি আপনি সানুগ্রহ অনুমতি দেন, আর কাউকে শুনলে আমরা সেই ফ্লোরটিও দিতে পারি। না, আমাদের ওখানে মঈনুদ্দিন মন্ডল সাহেব আছেন, উনি আসতে পারছেন? উনি আসতে পারেন? মাননীয় প্রধানমন্ত্রী উনি আছেন, আমি ওনাকে মাইক্রোফোন দিচ্ছি। একটু দেন, কথা বলে। আমাদের পার্টি লিডার, এটা তো শেষ না স্যার? আপনি পরে এই শেষ। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? জি আছি, ভালো আছি। আচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সাদরে আমন্ত্রণ। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে চাঁপাইনবাবগঞ্জে যে ঘর আপনি দিয়েছেন জনগণকে, সেজন্য আমরা খুব গর্বিত, আনন্দিত, উৎফুল্লিত। আজকে তারা এই ঘর পেয়ে অত্যাধিক গর্বিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতার প্রতি তাদের শ্রদ্ধা এবং অত্যাধিক, মানে আপনাকে কি দিয়ে শ্রদ্ধা জানাবো, কি বলবো তাদের কথা, আমি নিজেই মানে আশ্চর্য হয়ে। যাই হোক, আমি পড়ে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী মানুষের মুখে হাসি ফুটানো এবং সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ। জাতির স্বপ্ন বাস্তবায়ন এবং সোনার বাংলা বিনির্মাণে আপনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। জাতির পিতা জন্ম
গত বার্ষিকীতে আপনার সরকারের দৃঢ় অঙ্গীকার একটি পরিবারও গৃহহীন হবেন থাকবে না। আপনার এই মহতি উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ শরিক হতে পেরে আমরা গর্বিত। আপনি জেনে খুশি হবেন যে ছোট এই জেলা পরিষদ সীমিত সম্পদের মধ্য দিয়েও আমরা গৃহহীন 30টি পরিবারকে নিজস্ব অর্থায়নে গৃহ নির্মাণ করে দিয়েছি। এছাড়াও করোনা মোকাবেলা করা এবং শীতার্থ মানুষের প্রতি শীত নিবারণে সরকারের পাশাপাশি জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেত্রী, আমরা খুব উপকৃত, খুব আনন্দিত এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাই। আপনার প্রকাশ্য এই দিবালোকে এই স্থানীয় লোক এখানে দাঁড়িয়ে আছে বাড়িঘরের মধ্যে, আমরা খুব গর্বিত। জি, আপনাকে ধন্যবাদ। অদূত কিছু বলবে? অদূত তুমি বলবে কিছু? বলো। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটি চাওয়া পাওয়া, ওই যে আমাদের গম্ভীরা গানের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাকে, সুযোগ পেলেই চাঁপাইনবাবগঞ্জ আসবেন এবং আমার বিশ্বাস আমরা অনেক কিছু পেয়েছি আপনার কাছ থেকে। আমাদের কিছু চাওয়া পাওয়া, বিশেষ করে আমাদের এখানে কিছু হিজড়া সম্প্রদায়ের বসবাস আছে, তাদের পুনর্বাসন করে, এবং হরিজন আছে কিছু, যাদের আবাসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনার কাছে আহ্বান করছি। অবশ্যই সেটা আমরা করবো। যারা ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ, নিশ্চয়ই আমন্ত্রণ গ্রহণ করছি। তবে চাঁপাইনবাবগঞ্জ আসার সময় তো আমের সময় আসতে হবে, এমনি এমনি তো আর যাবো না। যখন আম পাকতে শুরু করবে তখন আমরা যাবো, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী, জি ধন্যবাদ। আমি একটা অনুরোধ করি, আপনাদের একটা অনুরোধ করি আপনার মাধ্যমে, আজকে যারা ভিডিও কনফারেন্সে আছে, যে প্রত্যেকে যার যার নিজ এলাকায় সবাই একটু খোঁজ নেবেন। যারা বিশেষ করে ভূমিহীন যদি কেউ থাকে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এবং ভূমিহীন একটি মানুষও থাকবে না। এটাই আমার অনুরোধ থাকবে, যে প্রত্যেকে যার যার এলাকায় যারা একেবারে ভূমিহীন, কিচ্ছু নাই, নিঃস্ব, তাদের আগে আমরা ঘর এবং জমি দিতে চাই। এ ব্যাপারে সবাই আন্তরিকতার সাথে কাজ করবে না, সেই সাথে আমাদের জনপ্রতিনিধি এবং যারা বিত্তশালী তাদেরকেও আমি বলবো যে তারাও এগিয়ে আসুক। সরকার তো দিচ্ছেই, কিন্তু আমাদের বিত্তশালী যারা তারাও যেন এগিয়ে আসে, সেটাই করবেন। তো আপনি বলেন, শেষ করেন। সরকারের একজন কনিষ্ঠতম কর্মকর্তা হিসেবে আজকে আমার স্মৃতিপট অত্যন্ত উন্নত এবং উন্নততর পর্যায়ে। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার এই সল্লা গ্রামের এই অনুষ্ঠান থেকে সকলের পক্ষ থেকে আপনার প্রতি আবারও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। স্যার, আপনি যদি আর কোনো সমাপনী বক্তব্য দিবেন কিনা? না, সভাপতি তো আমি সেই ফেললাম প্রায়। তো যাক, আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে এই যে আমরা একদিনে এত মানুষকে ঘর দিতে পারলাম বা তাদের স্থায়ী ঠিকানা দিতে পারলাম, এটাই তো সব থেকে বড় পাওয়া। এবং যারা আজকে এই কাজগুলি করেছেন তাদের জীবনেও একটা অভিজ্ঞতা। আর আমি মনে করি যে এটা লক্ষ্য করে এই যে একটা মানুষ যার কিচ্ছু নেই, ঠিকানা নেই, তাকে একটা ঠিকানায় পৌঁছে দেওয়া, অর্থাৎ তার জীবনটাকে অর্থবহ করে দেওয়া, আন্তরিকতার সাথে এই কাজটা করবার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং বাকি যারা আছে, কারণ আমরা ইতিমধ্যে একটা হিসেব নিয়েছি সারা বাংলাদেশে, আমার যেমন ভূমিহীন লোকও আছে, আবার কিছু আছে হয়তো ভিটা আছে, ঘর বাড়ি নাই। ঠিক এভাবে একটা হিসেব করে প্রায় 8,85,000 মানুষের তালিকা আমরা করেছি। আমরা প্রথম পর্যায়ে এখানে আজকে আমরা এই 66,000 প্লাস আরো 3,000, এই মিলে প্রায় 79,000 মানুষের আমরা ঘর দিলাম। কিন্তু আমি এটুকু চাই যে এই মুজিব বর্ষ আমরা 2021-এর 16 ডিসেম্বর পর্যন্ত আমরা উদযাপন করব। সেই সাথে আসবে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই সময়ের মধ্যে বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে, যা জাতির পিতার স্বপ্ন। সেই স্বপ্নটা পূরণ করা আমাদের কর্তব্য। সেই সঙ্গে আমি যারা বিত্তশালী আছেন তাদেরকেও আহ্বান করব যে যা যা নিজ এলাকায় তারাও খুঁজে দেখতে পারেন
যে যারা এরকম গৃহহীন তাদেরকে একটা গৃহ তৈরি করে দেওয়া বা তাদের জীবনটাকে অর্থবহ করে দেওয়া, এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন থেকে শুরু করে নির্মাণ কাজের সাথে যারা জড়িত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং এত বড় একটা অসাধ্য সাধন আমরা করতে পারলাম। আল্লাহর কাছে দোয়া করি যেটা এই ধরনের মন মানসিকতার জন্য সবাই অব্যাহত থাকে, যে দেশের মানুষের জন্য কাজ করা, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুখে থাকেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় সবাই স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে চলেন। ইনশাল্লাহ এই অবস্থা থেকেও আমরা মুক্তি পাবো। জাতির পিতার স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। স্যার, আজকে আপনি সরাসরি যুক্ত হয়েছেন 4টি জায়গায়, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আজকে গৃহ দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাকে ধন্যবাদ দিয়ে তারা কেউ কেউ অডিও ভিজুয়াল ডকুমেন্ট আমাদের কাছে পাঠিয়েছেন। স্যার, সেটি আপনি অনুমতি দিলে আমরা একটু দেখাতে চাই। হ্যাঁ, দেখাবেন। কষ্টের দিন কাটালাম, এখন তো বাড়িতে দেখে মনটা খুব আনন্দ লাগতেছে। শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। আমরা নামাজ পড়ে আল্লাহ তাআলা আরাধনা করে খুশি হয়ে হ্যাঁ যে আল্লাহ বাঁচা রাখো। আমার ছেলে মেয়েরও ওনার জন্য দোয়া করতেছে। ঠিক আছে না, আমার গড় দিনে দি ইকো সুযোগ ছবিতে ঘুরি দিয়ে ঠিক আছে না, আর ধন্যবাদ। যতদিন বাইসে থাকি ততদিন অলংকার পর্যন্ত ওনার জন্য দোয়া করুন, এই শেখ হাসিনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে যা দিলেন আমি আজীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি করতেছি, ভাই আমি সুবিধা পেয়েছি, তাদের দোয়া করেন। সরকারের দোয়া করি আল্লাহ তাআলা হায়াত হোক, বেঁচে থাকুক, দোয়া করি। তারপর আল্লাহ হোক। জনগণের জন্য উন্নয়নের কাজ এভাবেই করে যাবে, এই দোয়াটুকুই আমি করি ওনার জন্য, দীর্ঘায়ু কামনা করি। যে কদিন বাসে আমি তাল জানতে নামাজ পড়ে দোয়া করেছি, আমার মাথায় সাথ দিছি, কিন্তু আমার এই কামনা আর কোন কামনা নাই গো। আমি আল্লাহর কাছে সব সময় কামনা করি আল্লাহ তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।